Welcome to our virtual class once again. For class 12 students, we are continuing with our discussion on Shall I Compare Thee to a Summer's Day, or sonnet number 18 by Shakespeare. Now we did the first two stanzas in our previous presentation. Now we are going into the third quatrain. মনে করো যে কোয়াট্রেন শব্দটি আগে আলোচিত হয়েছে। কোয়াট্রেন মানে 4 লাইনের একটি স্তবক। শেক্সপিয়ারের কবিতায় সাধারণত 3টি কোয়াট্রেন থাকে, 3টি 4 লাইনের স্তবক থাকে এবং সেই সাথে একটি কাপলেট অর্থাৎ এক জোড়া লাইন থাকে। এবার দেখা যাক কবি প্রথম দুটো স্টানজায় কি বলেছেন। মনে করে দেখো, প্রথম দুটো স্টানজায় কবি বলেছেন যে কবির বন্ধুর সৌন্দর্য ইংলিশ সামারের চেয়ে আরো ভালো। কেন? কারণ ইংলিশ সামারের কিছু বিচ্যুতি বা কিছু অ্যাবেরেশন আছে। ইংলিশ সামার সাফার্স ফ্রম a few aberrations, a few flaws, like it has rough winds, 1, 2, it is short-lived, it is not very long, 3, there are occasional hot spells, like the sun, the eye of heaven, shines too hot at times. 4th, at times the conditions are overcast. Overcast মানে মেঘলা, for which the gold complexion of the sun is dimmed. সূর্যের যে সোনালি চেহারা সেটা ম্লান হয়ে পড়ে। এছাড়া কবি বলছেন যে মানুষের সৌন্দর্য every fair from fair sometime declines. Decline মানে বলেছিলাম to get worse, আরো খারাপ হয়ে যাওয়া। এখানে বলেছিলাম যে ফেয়ার শব্দটি দুটি অর্থে ব্যবহৃত হয়েছে। ফেয়ার মানে সুন্দর, আবার ফেয়ার মানে সৌন্দর্য। every fair, that is every kind of beauty, from fair, from the beautiful, declines, কমে যায় বা খারাপ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। কিভাবে? বাই চান্স, হঠাৎ করে, কোনো আকস্মিক দুর্ঘটনায়, বা বাই নেচারস চেঞ্জিং কোর্স আনট্রিমড, প্রকৃতির যে পরিবর্তনশীলতা। কি অর্থে পরিবর্তনশীলতা? কবি সবসময়, ঠিক বললাম না? প্রকৃতি সবসময় সব কিছুকে পাল্টায়, অর্থাৎ চেঞ্জিং কোর্স অফ নেচার ইজ আনচেঞ্জড। প্রকৃতির পরিবর্তনশীলতাটা অপরিবর্তনীয়। এর ফলে সময়, টাইম সবসময় সৌন্দর্যকে আস্তে আস্তে নষ্ট করে দেয়। টাইম ইরোডস বিউটি। এবার দেখা যাক থার্ড স্টানজার প্রথমটা কিরকম। But thy eternal summer shall not fade. Shall not fade মানে বিবর্ণ হয়ে যাবে না। দাই তোমার, অর্থাৎ কবি তার বন্ধুকে বলছেন। কিন্তু ইটার্নাল সামার মানে কি? সামার ইজ অলওয়েজ আ সিম্বল অফ বিউটি অ্যান্ড অলসো ইউথ, যৌবন। দেখো, তুমি হয়তো অমরত্ব পেয়েছো ভগবানের কাছ থেকে। You have got immortality from God, fine.
But God has not given you relief from old age. ভগবান তোমাকে বার্ধক্য থেকে মুক্তি দেন। অর্থাৎ তুমি মানুষের সাধারণ আয়ুর থেকে অনেক বেশি দিন ধরে পৃথিবীতে আছো। মানুষ 100 বছরে মারা যায়, তুমি 1000 বছর ধরে পৃথিবীতে আছো, কিন্তু তোমার বার্ধক্য কিন্তু বাড়ছে। তোমার অবস্থাটা কি হবে বুঝতেই পারছো। সুতরাং ইটার্নাল লাইফ অলসো নিডস ইটার্নাল ইউথ। দুটোর যোগফলেই মানুষ সুখী হতে পারে। সেজন্য কবি বলছেন দ্য ইটার্নাল সামার। সামার বলতে এখানে ইট মিনস বোথ বিউটি অ্যান্ড ইউথ শ্যাল নেভার ফেড nor lose possession of the fair thou owest. তুমি কখনোই তোমার যে সৌন্দর্য, ফেয়ার মানে আবার হয়ে গেল এখানে সৌন্দর্য, nor lose possession। possession শব্দটার অর্থ তোমরা আশা করি অন্য জায়গা থেকে জেনেছো। possession মানে দখল বা অধিকার। nor lose possession of the fair thou owest। তোমার যা সৌন্দর্য, যে সৌন্দর্য তোমার আছে, ইউ ওন। এই ওনটাকে কবি এভাবে ব্যবহার করেছেন, ওনেস্ট। এই যে ইএসটি দেওয়া ক্রিয়ার রূপ, যেগুলো বসে বসত মধ্যম পুরুষের সাথে, অর্থাৎ সেকেন্ড পার্সনের সাথে, সেটা এখানে প্রয়োগ করা হয়েছে। দাউ থিঙ্কেস্ট, তুমি ভাবো। দাউ কামেস্ট, তুমি এসো বা আসো। তেমনি দাউ ওনেস্ট বা দাউ ওয়েস্ট মানে তুমি যে সৌন্দর্য অধিকার করো বা যে সৌন্দর্য তোমার, সেই সৌন্দর্যের অধিকার বা দখল তুমি কখনো হারাবে না। কবিরা একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলেন, সোজা কথা কি দাঁড়ালো? The poet's friend will never lose his beauty and youth, or the beauty and the youth of the poet's friend is eternal. Nor shall death brag that thou wanderest in his shade. Brag, B-R-A-G, brag, বা B-O-A-S-T, boast. brag, boast, বড়াই করে বলা। দেখবে রামায়ণ মহাভারতের যোদ্ধারা যুদ্ধ করার আগে, যুদ্ধটা শুরু হওয়ার আগে পরস্পরের দিকে অনেক বড় বড় কথা বলছে, তোরা এই করবো সেই করবো। WWF রেসলাররাও এটা করেন। মঞ্চে অবতীর্ণ হওয়ার আগে প্রবল হুঙ্কার ছেড়ে তারা প্রতিপক্ষ সর্বনাশ করবো এটা বলেন। এইটা হচ্ছে ব্র্যাগিং বা বোস্টিং। কবি বলছেন, ডেথ উইল নেভার ব্র্যাগ নর শ্যাল ডেথ ব্র্যাগ। মৃত্যু কখনো বড়াই করে বলবে না, দ্যাট দাউ ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড। ওই আবার ইএসটি এলো দেখো, যে তুমি তার ছায়ায় ঘুরে বেড়াও। ওয়ান্ডার মানে ঘুরে বেড়ানো, এটা কিন্তু WON নয়, বানানটা খেয়াল করো, WANDER। দাউ ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড, অর্থাৎ তুমি তার ছায়ায় ঘুরে বেড়াও না। আবার সোজা ভাষায় বলতে গেলে, ডেথ ক্যান নেভার টাচ ইউ, ইউ আর ইমিউন টু ডেথ। ইমিউন শব্দটা তোমরা জীবন বিজ্ঞান ইত্যাদি জায়গা থেকে পেয়েছো নিশ্চয়। এই যে কোভিড-19, এ প্রসঙ্গে বারবার বলা হচ্ছে, যত নিজের শরীরটাকে সুস্থ রাখবেন, যত আপনি ইমিউন থাকবেন, যত আপনার রোগ প্রতিরোধক ক্ষমতা থাকবে, তত আপনার কোভিড-19 হওয়ার সম্ভাবনা কম।
এটাই কবি এখানে বলছেন যে the poet is immune, the poet's friend and his beauty are immune to death. কিন্তু প্রশ্নটা হচ্ছে কিভাবে এই কবির বন্ধু অমর থাকবেন? তিনি তো হনুমানের মতো অমৃত খাননি, তাহলে থাকবেন কি করে? এইবার এই ব্যাখ্যাটা কবি দিচ্ছেন 12 নম্বর লাইন থেকে, অর্থাৎ থার্ড কোয়াট্রেনের শেষ লাইন থেকে। When in eternal lines to time thou growest, বিরাট বড় কথা কিন্তু। Eternal lines, which are eternal? According to the poet, his lines, that is the lines of his poem, his sonnet, are eternal. Eternal to time, সময়ের সাপেক্ষে তারা অমর। দাও, তুমি, মানে কবির বন্ধুকে বলছে, দাও গ্রোয়েস্ট, আবার দেখো ইয়েস্ট, তুমি বাড়বে। এই গ্রো শব্দটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কবি আসলে কি বলতে চাইছেন? কবি কিন্তু আসলে তার বন্ধুকে বা বন্ধুর সৌন্দর্যের স্তুতি গাওয়ার অছিলায় বা আড়ালে তিনি নিজের কবিতা বা নিজের লেখার সুখ্যাতি করছেন। নিজের জীবৎকালেই তিনি এই আত্মবিশ্বাসে বলিয়ান যে তার লেখা কবিতা সময়কে হারিয়ে দেবে, তার লেখা কবিতা অমর হয়ে থাকবে। শুধু অমর হয়ে থাকবে না, উইল গ্রো, অর্থাৎ বাড়বে। তার কবিতার খ্যাতি যত সময় এগোবে তত বাড়বে। That is, in the passage of time, the fame of his poem will grow and grow, and the beauty of his friend or his friend's beauty will grow in that proportion. সেই অনুপাতেও তার বন্ধুর সৌন্দর্য আরো বিকশিত হবে। অর্থাৎ কে বড়, তার বন্ধু বা তার সৌন্দর্য, না কবির কবিতা? কবি বলতে চাইছেন তার কবিতা অমর, তার অমর কবিতায় তার বন্ধু অমর হয়ে থাকবে, অর্থাৎ কবিতা হচ্ছে আসল। এবার শেষ দুটো লাইন, যেটাকে আমরা বারবার কাপলেট বলছি, এবং আগেই বলেছি যে শেক্সপিয়ার সাধারণত তার এই কাপলেটের মধ্য দিয়ে কবিতার মূল কথা, কবিতার যে এসেন্স, সেটাকে মেলে ধরতেন। As long as men can breathe, eyes can see. যতদিন মানুষের নিঃশ্বাস পড়বে, অর্থাৎ যতদিন মানুষ বেঁচে থাকবে, যতদিন চোখে দেখা যাবে, so long lives these, lives singular, this বলতে এখানে কিন্তু কবির কবিতার লাইনগুলো নাই, কবিতাটা, the poem। কেউ কেউ ভুল করে লিখে বসে যে এই দিস বলতে কবির বন্ধুকে বোঝানো হচ্ছে বা তার সৌন্দর্যকে বোঝানো হচ্ছে, তা কিন্তু নয়। সো লং লিভস দিস, এই কবিতাটি বেঁচে থাকবে। দিস সনেট উইল রিমেইন ফর এভার, or this sonnet will remain eternal, this sonnet will remain immortal. This gives life to thee. কথাগুলো বলা হচ্ছে প্রেজেন্ট টেন্সে। So long lives this, so long men can breathe and eyes can see, আসলে কিন্তু ভবিষ্যতের দিকে ইঙ্গিত দিচ্ছে। So long lives this and this gives life to thee. তোমাকে জীবন দেবে কে? এই কবিতাটা। অর্থাৎ কবিতাটা কবির বন্ধুকে
ইটার্নাল লাইফ দেবে, শাশ্বত জীবন দেবে। এই হচ্ছে কবির বক্তব্য। কিন্তু এই বক্তব্যের আড়ালে একটা সার্বজনীন সত্য কিন্তু উঁকি মারছে। সেটা কি? মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল, বাট ট্রু আর্ট, সত্যিকারের শিল্পকৃতি, ইজ ইমমর্টাল। তুমি যখন মোনালিসা ছবিটা দেখছো, দেখে তুমি মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছ, তারপর তোমার প্রশ্ন জাগছে যে ছবিটা কার আঁকা। তারপর তোমার প্রশ্ন জাগছে যে ওই ছবিতে মহিলাটি কে, তার পরিচয় কি। তাজমহল তুমি দেখছো, প্রথম তাজমহলকে দেখছো। তাজমহল ইজ অলসো অ্যান ইমমর্টাল ওয়ার্ক অফ আর্ট। তারপর সেই তাজমহলের পেছনে কে টাকা খরচা করেছিল, তাজমহলের স্থপতি কে ছিল, আর্কিটেক্ট কে ছিল, সেই প্রশ্ন তোমার মনে যাচ্ছে। অর্থাৎ এই যে শাহজাহান বা ইশাখা, লিওনার্দো দা ভিঞ্চি, তারা আমাদের কাছে অমর কিসের জন্য, কার জন্য, কার মাধ্যমে? থ্রু দেয়ার ইমমর্টাল ওয়ার্ক অফ আর্ট। অর্থাৎ কবির বক্তব্য যে আর্ট ইজ ইটার্নাল, আর্ট ইজ পার্মানেন্ট, ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ ট্রানজিয়েন্ট। ট্রানজিয়েন্ট মানে যা ক্ষণস্থায়ী, কিছুক্ষণ থেকে চলে যায়। আমাদের Shall I compare thee to a summer's day নিয়ে আলোচনা আপাতত শেষ হলো। হ্যাঁ, একটা শব্দ আমার বলা হয়নি, একটু তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি। দেখো, ফার্স্ট স্টানজাতে ডার্লিং বার্ডস অফ মে, ডার্লিং মানে কি? ডার্লিং মানে তোমাদের থেকে আমায় জানতে হবে না, তোমরা আমাকে অনেক ভালোভাবে বুঝিয়ে দিতে পারবে। কিন্তু শেক্সপিয়ারের যুগে ডার্লিং শব্দটা কিন্তু একটু অন্য অর্থে ব্যবহৃত হয়েছে। যেখানে কতগুলো শব্দ দেখবে আছে LING বা LET দিয়ে, যেগুলো দিয়ে ওই ধরনেরই ছোট কিছুকে বোঝায়। যেমন ধরো, রিভার থেকে রিভুলেট, ছোট নদী; ক্লাউড থেকে ক্লাউডলেট, ছোট মেঘ। কার্ল সেগান, একজন বিখ্যাত মহাকাশ নিয়ে লিখেছেন এমন মানুষ, বিশ্ববিখ্যাত। তিনি মহাকাশের নিরিখে মানুষকে বলেছেন আর্থলিং, মানে পৃথিবীর সব ছোটখাটো জীবগুলো আর কি। এই অর্থে কিন্তু ডার্লিং। কেন? কারণ ডার্লিং বার্ডস অফ মে, বার্ড মানে ফুলের কুঁড়ি, সেটাকে বোঝানোর জন্য ডার্লিং, লিটল ডিয়ার, এই সেন্সে ইউজ করা হয়েছে। আর আজকের যুগে 99.9 রেকারিং বয়সের দাদু 99.8 রেকারিং বয়সের ঠাকমাকে ডার্লিং বলছেন। তাতে আমরা বিন্দুমাত্র বিস্মিত হচ্ছি না, কারণ ডার্লিং শব্দটার মানে খানিকটা হলেও পাল্টে গেছে। আজকে আমরা এখানেই শেষ করছি। That's all for today. We will return to Shall We Compare Thee to a Summer's Day when we discuss the possible questions in the poetry section. Let's first do the last poem in your syllabus, The Poetry of Earth by John Keats, which probably will be discussed in 2 days' time. And before that, please read this poem once again and again. And if you want to ask any question to me, get in touch. I've told you again and again my mobile number 98
9300333131. You can get in touch with me through WhatsApp. You can send your message through WhatsApp, and I tell you, I'll surely return. That is, I'll surely reply to your questions. And before we end, let me request you once again to subscribe to this channel, and if it is found good for you, do share it with your friends or whoever may be interested. Until we meet again, let's remind ourselves that we have to stay apart, stay home, and stay safe, because that is the need of the hour. Thank you.